হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। আজকে আমি তোমাদের ক্লাস 12 কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারটা যেটা আছে ওটা আমি স্টার্ট করব। আচ্ছা, এখন কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা এই চ্যাপ্টারটা কেন পড়ব? তোমরা ক্লাস 11-এ তাপগতিবিদ্যা পড়েছিলে, রাসায়নিক সাম্য পড়েছিলে এবং তারই সঙ্গে সম্পর্কিত একটা চ্যাপ্টার হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা। এখন ধরো কোনো একটা রাসায়নিক বিক্রিয়া, ধরো বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া যেগুলো হয় আমরা জানি, ধরো বিক্রিয়ক পদার্থগুলো পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে একটা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে। ধরো আমি একটা উদাহরণ এখানে তোমাদের লিখছি। ধরো নাইট্রোজেন আচ্ছা 2NO3, ধরো নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করছে। ভালো করে দেখো, ধরো আমি এখানে যে কোনো একটা উদাহরণ আমি এখানে লিখেছি, জাস্ট এটা একটা বিক্রিয়ার উদাহরণ। এই ধরো বিক্রিয়াটা, এখন যে বিক্রিয়াটা হচ্ছে, এখন বলো এই বিক্রিয়াটা দেখলে, ধরো এই বিক্রিয়াটা যখন আছে এর সঙ্গে কতগুলো মানে আর কি এই সম্পর্কিত বিক্রিয়া সম্পর্কিত কতগুলো কোয়েশ্চেন আসে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে বিক্রিয়াটা কি সংগঠিত হবে কি হবে না। তাহলে এক নাম্বার তাহলে যে সমস্ত কোয়েশ্চেনগুলো অ্যারাইজ করতে পারে সেগুলো কি কি? এক হচ্ছে পসিবিলিটি অফ দ্য রিঅ্যাকশান, মানে হচ্ছে কি দেখো, মানে এই বিক্রিয়াটা কি ঘটবে না ঘটবে না। ধরো অনেক বিক্রিয়া আছে, আমরা জানি যে বিক্রিয়াগুলো দেখলে মনে হয় যেন ঘটে না, মানে বিক্রিয়াগুলো কমপ্লিট হয় না, বা অনেক বিক্রিয়া খুব তাড়াতাড়ি হয়, বা কিছু কিছু বিক্রিয়া আছে দেখবে খুব মানে মধ্যম গতিতে হয়। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন যেটা হচ্ছে বিক্রিয়াটা আদৌ হবে কি হবে না। আচ্ছা, এবারে দেখো যদি বিক্রিয়াটা হয় তাহলে সেকেন্ড কোয়েশ্চেন কি হতে পারে? তাহলে সাম্যাবস্থা, যেহেতু তোমরা চ্যাপ্টারটা পড়েছো, তাহলে সেই অনুযায়ী আমি যদি তাহলে এখানে দেখো, তাহলে যদি বিক্রিয়াটা হয়, ধরো বিক্রিয়াটা সংগঠিত হয়, তাহলে সাম্যাবস্থায় পৌঁছানো পর্যন্ত তাহলে কতটুকু অংশ উৎপন্ন হবে, বা বিক্রিয়কের কতটুকু অংশ বিক্রিয়া করবে, বা আমরা উল্টোভাবে বলতে পারি কতটুকু মানে বিক্রিয়াজাত পদার্থ কতটুকু উৎপন্ন হবে। আচ্ছা, তাহলে সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে এক্সটেন্ট অফ রিঅ্যাকশন, মানে হচ্ছে যেটা এক্ষুনি বললাম, মানে কতটুকু বিক্রিয়া করছে, মানে বিক্রিয়ক পদার্থের কতটুকু অংশ বিক্রিয়ায় অংশগ্রহণ করছে সাম্যাবস্থায় পৌঁছানো পর্যন্ত। তাহলে দুটো কোয়েশ্চেন। আর কি কি হতে পারে? আচ্ছা, এখন তাহলে ফার্স্ট ধরে নাও তোমার বিক্রিয়াটা ধরো সংগঠিত হলো, তাহলে সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কি, তাহলে যদি হয় তাহলে কতটা হবে, কতটা উৎপন্ন হচ্ছে, তাহলে সেটা। আচ্ছা, এবারে থার্ড কোয়েশ্চেন যেটা আসবে, দেখো 3 নাম্বার কোয়েশ্চেন, বিক্রিয়াটা সম্পূর্ণ হতে কত সময় লাগবে, কত সময় লাগবে, বা আমরা বলতে পারি কি বিক্রিয়াটার রেট কত, কোন গতিবেগে হবে, মানে এটা কি খুব আস্তে হবে না মানে খুব ধীর গতিতে হবে নাকি খুব ফাস্ট হবে। মানে এক একটা বিক্রিয়া দেখবে সঙ্গে সঙ্গেই কমপ্লিট হয়ে যায়। আবার কিছু কিছু বিক্রিয়া আছে, বিশেষ করে তোমরা দেখবে লোহায় মরিচা পড়া, যেটা ধরো লোহায় মরিচা পড়া, ধরো তুমি লোহাকে বাতাসে রেখে দিলে এই মরিচা পড়তে কিছুদিন সময় লাগে, একটা লং টাইম লাগছে। তাহলে আবার কিছু কিছু বিক্রিয়া আছে, যেমন ধরো তোমার অ্যাসিড ক্ষার যে সমস্ত বিক্রিয়াগুলো হয়, যারা তোমরা প্র্যাকটিক্যালে করেছো হয়তো, দেখবে আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড তার মধ্যে যদি আমরা ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দিই, এখানে দেখবে এই বিক্রিয়াটা কিন্তু খুব ফাস্ট হয়, মানে দেওয়ার সঙ্গে সঙ্গেই কমপ্লিট হয়ে যায়, খুব ফাস্ট রিঅ্যাকশান। তাহলে এই যে বিক্রিয়া, তাহলে বিক্রিয়ার গতিবেগ সংক্রান্ত একটা কোয়েশ্চেন আসছে, মানে রেট অফ রিঅ্যাকশান। তাহলে 3 নম্বর যেটা হচ্ছে রেট অফ রিঅ্যাকশান। তাহলে 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে যে বিক্রিয়াটার গতিবেগ কেমন হবে, বিক্রিয়াটা আসতে হবে মানে স্লো হবে না ফাস্ট হবে, বা আমরা বলতে পারি বিক্রিয়াটা কমপ্লিট হতে কত সময় লাগবে, আচ্ছা, এরপর হচ্ছে আর কি কি কোয়েশ্চেন হতে পারে বলো। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন বলেছি বিক্রিয়াটা যদি সংগঠিত হবে কি হবে না। সেকেন্ড কোয়েশ্চেন যদি হয় কতটুকু হবে। 3 নম্বর হয় তাহলে কতটুকু যেটা হচ্ছে, তারপরে কোয়েশ্চেন হতে পারে ওইটুকু হতে কত সময় লাগছে, মানে তার আমরা গতিবেগ সংক্রান্ত একটা কোয়েশ্চেন চলে আসছে। তারপর হচ্ছে বিক্রিয়াটা ধরো এবারে এই এত সময় লাগছে, এবারে যদি বিভিন্ন ফ্যাক্টরস, আমি টেম্পারেচার, প্রেশার, আরও ধরো অন্য কিছু দিলাম, ক্যাটালিস্ট তোমরা এর আগে ক্লাস 10-এ পড়ে এসছো, ধরো আমি বিভিন্ন কিছু দিলাম, তাহলে সেই রেসপেক্টে তাহলে বিক্রিয়াটার গতিবেগের উপর কী প্রভাব ফেলবে, তাহলে যে ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং দ্য রিঅ্যাকশান, তাহলে ফ্যাক্টরস দ্য রিঅ্যাকশান রেট। আচ্ছা, তাহলে 4 নাম্বার যে কোয়েশ্চেনটা হতে পারে সেটা হচ্ছে কি ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য রিঅ্যাকশান রেট, মানে হচ্ছে আমরা বিক্রিয়াটার বেগ বাড়বে না কমবে। ধরো আমি কোনো কিছু অ্যাড করলাম, আমি ক্যাটালিস্ট অ্যাড করলাম,
ধরো ক্যাটালিস্ট এইটা আমি ধরো কোনো কিছু আমি যদি কোনো আরও থার্ড কোনো পার্টিকেলস যদি আমি কোনো যৌগ বা কোনো অণু যদি অ্যাড করি, বিক্রিয়ার বেগ বাড়বে না কমবে, আর যে সমস্ত ফ্যাক্টর আছে টেম্পারেচার প্রেসারের রেসপেক্টে বিক্রিয়ার বেগের কি পরিবর্তন হবে, তাহলে এই সংক্রান্ত। আর হতে পারে কোয়েশ্চেন কি, বিক্রিয়াটা কীভাবে সংঘটিত হচ্ছে, মানে পাথওয়ে অফ দ্য রিয়াকশান, বা আমরা বলতে পারি রিয়াকশান মেকানিজমটা কি, মানে কীভাবে রিয়াকশানটা কমপ্লিট হলো। তাহলে আরেকটা হতে পারে আমার কি, পাথওয়ে অফ দ্য রিয়াকশান। আচ্ছা দেখো, তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়া, ধরো আমার এখানে আমি অ্যামোনিয়া নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন দিয়ে আমার বিক্রিয়াটা, নাইট্রোজেনের সঙ্গে যদি আমি হাইড্রোজেন বিক্রিয়া করে আমার উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়া, যে কোনো কিছু হতে পারে। ধরো H2 + Cl2 হয়ে আমার এখান থেকে উৎপন্ন হতে HCl হতে পারে, বা আমি এখানে ইন জেনারেলাইজ A + B বিক্রিয়া করে ধরো C উৎপন্ন হচ্ছে, ধরো এরকম একটা বিক্রিয়া আমি লিখলাম। ধরো A এবং B দুটো বিক্রিয়ক রিয়েজেন্ট, এবং দুটো বিক্রিয়ক পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে তোমার এই C একটা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করছে। তাহলে এই বিক্রিয়াটা হওয়ার জন্য আমার এই এতগুলো কোয়েশ্চেন কিন্তু আমার সামনে আসে। তাহলে প্রথমত হচ্ছে বিক্রিয়াটা সংগঠিত হবে কি হবে না, যদি হয় কতটুকু হবে, তারপরে হচ্ছে এবারে কোন রেটে হবে, বিক্রিয়াটা কমপ্লিট হতে কত সময় লাগবে, আর কোশ্চেন হতে পারে কি আমার বিক্রিয়ার বেগ আমরা কিভাবে বাড়াবো অথবা কমাবো, আর হতে পারে আমার কি এর মেকানিজম, মানে কোন পাথওয়ের মধ্য দিয়ে যাচ্ছে, কিভাবে বিক্রিয়াটা অগ্রসর হচ্ছে। তাহলে এতগুলো কোয়েশ্চেন আছে। এবারে ফার্স্ট যে মানে প্রথম যে দুটো কোয়েশ্চেন আছে, তাহলে এক হচ্ছে পসিবিলিটি অফ দ্য রিয়াকশান, মানে বিক্রিয়াটা হবে কি হবে না। এই কোয়েশ্চেনের আনসারটা কিন্তু তোমরা ক্লাস 11-এর তাপগতিবিদ্যা থেকে কিন্তু পেয়েছো। তোমরা ক্লাস 11-এর তাপগতিবিদ্যা থার্মোডাইনামিক্স যে চ্যাপ্টারটা আছে সেখানে বলা হয়েছিল, দেখো কোনো বিক্রিয়ার ক্ষেত্রে যদি গিবস ফ্রি এনার্জি ΔG, সেটাকে আমরা ΔG আকারে লিখতাম, এটাকে আমরা বলছি কি গিবস ফ্রি এনার্জি, গিবস ফ্রি এনার্জি, বা আমরা এটা বলি গিবস মুক্ত শক্তি। তাহলে এই গিবস ফ্রি এনার্জির ΔGর মান যদি নেগেটিভ হয়, এটা যদি আমার <0, বা আমরা এটা বলতে পারি ΔG = যদি নেগেটিভ হয়, তাহলে ΔGর মান যদি আমার নেগেটিভ হয় তাহলে কিন্তু বিক্রিয়াটা সংঘটিত হবে, আর ΔGর মান যদি পজিটিভ হয় অথবা 0 হয় তাহলে কিন্তু বিক্রিয়াটা সংঘটিত হবে না। 0 মিনস তোমরা তাপগতিবিদ্যা চ্যাপ্টার যারা পড়ে ভালো করে পড়ে এসছো, মানে কি সাম্যাবস্থায় বিক্রিয়াটা রয়েছে। আর ΔG যদি পজিটিভ হয়, ΔGর মান ধরো প্লাসে আসছে, তখন কিন্তু বিক্রিয়াটা সংঘটিত হবে না। তাহলে এখানে তাহলে যে আমার কন্ডিশন যেটা রয়েছে, তাহলে ΔG = দেখো তোমরা পড়েছিলে ΔGর মান যদি নেগেটিভ হয়, মানে ঋণাত্মক যদি হয়, তাহলে কিন্তু বিক্রিয়াটা সংঘটিত হবে, আর ΔG যদি পজিটিভ হয় তাহলে কিন্তু বিক্রিয়াটা মানে সংঘটিত হবে না। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনে আনসারটা আমরা পেয়েছি আমরা কোথা থেকে, থার্মোডাইনামিক্স থেকে, ফ্রম থার্মোডাইনামিক্স। আচ্ছা এবারে দেখো সেকেন্ড যে কোয়েশ্চেন, মানে বিক্রিয়ার কত অংশ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হবে। তোমরা রাসায়নিক সাম্য যে চ্যাপ্টার পড়েছিলে সেখান থেকে কিন্তু আমরা বিক্রিয়ার সাম্যাবস্থায় মানে কতটুকু অংশ বিক্রিয়া করেছে, সেখান থেকে আমরা তার গাঢ়ত্ব বিভিন্ন এই সংক্রান্ত রাশিমালাগুলো পেয়েছিলাম। তাহলে সেকেন্ড কোয়েশ্চেনের আনসারটা কিন্তু আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, তাহলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সাম্য এই চ্যাপ্টার থেকে আমরা কিন্তু পাই। তাহলে প্রথম দুটো কোয়েশ্চেনের আনসার কিন্তু আমরা পেলাম কি, একটা হচ্ছে বিক্রিয়াটা সংঘটিত হবে কখন, যদি তার গিবস ফ্রি এনার্জির মান যদি আমার নেগেটিভ হয়। তাহলে সেকেন্ড কোয়েশ্চেন, ফার্স্ট বিক্রিয়াটা সংঘটিত হলো। সেকেন্ড কোয়েশ্চেন কতটুকু অংশ হবে, আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার থেকে আমরা পেয়েছি। তোমরা এখান থেকে তার কনসেন্ট্রেশন, বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের কনসেন্ট্রেশন বার করতে পারো বিভিন্ন সময়ে। আচ্ছা 3 নাম্বার যেটা আসছে দেখো, তাহলে 3 নাম্বার রেট অফ দ্য রিয়াকশান। আচ্ছা দেখো, তাহলে এই যে 3টে প্রশ্নের উত্তর কিন্তু আমরা রাসায়নিক গতিবিদ্যা বা রাসায়নিক সাম্য চ্যাপ্টার থেকে কিন্তু পাবো না। তাই এই 3টে প্রশ্নের উত্তরের জন্য আমরা যেই চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা। তাহলে বোঝা গেল। আচ্ছা এখন আমি আসবো তাহলে তোমাদের ফার্স্ট যে রেট অফ দ্য রিয়াকশান, তাহলে বিক্রিয়ার গতিবেগ কী। আচ্ছা এখন দেখো, তাহলে আমরা এখন পড়বো রিয়াকশান রেট, মানে বিক্রিয়ার গতিবেগ। তাহলে বিক্রিয়ার গতিবেগ বা রিয়াকশান রেট কাকে বলে। এখন হচ্ছে দেখো, আমি ধরো কোনো একটা এখানে এ থেকে একটা বি, একটা ধরো এ একটা রিয়াক্ট্যান্ট, এখান থেকে আমার বি উৎপন্ন হচ্ছে। তাহলে বিক্রিয়ার গতিবেগ কাকে বলে, তাহলে প্রতি একক সময়ে কোনো বিক্রিয়ায় বিক্রিয়কের যতটুকু অংশ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়, তাহলে আমি ওটাকে আমরা কি বলবো, ওই বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়া হার বা রিয়াকশান রেট বলবো আমরা। তাহলে এখানে কি বললাম, তাহলে পার ইউনিট টাইম, মানে প্রতি একক সময়ে
যতটুকু মানে বিক্রিয়কে, তাহলে বিক্রিয়কের যতটুকু অংশ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়, বা আমরা অন্যভাবে বলতে পারি তাহলে বিক্রিয়কের যতটুকু অংশ কনজিউম হয়, মানে যতটুকু অংশ বিক্রিয়ক শেষ হয়ে যায়, বা আরেকভাবে বলতে পারি পার ইউনিট টাইমে কতটুকু অংশ আমার বিক্রিয়া মানে তাহলে কতটুকু বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে, তাহলে সেটাকেই বলা হচ্ছে কি বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার রিয়াকশান রেট বলা হচ্ছে, বিক্রিয়া হার বলা হচ্ছে। এখন ধরো আমি একটা এখানে উদাহরণ একটা বিক্রিয়া লিখছি, এখানে এ থেকে ধরো এখানে একটা বি একটা কনভার্সন হচ্ছে, ধরো এ একটা রিয়াক্ট্যান্ট, এটাকে আমরা বলছি বিক্রিয়ক, এটাকে আমরা বলছি কি বিক্রিয়ক বা রিয়াক্ট্যান্ট, আর এটাকে আমরা বলছি কি প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ, এটা বিক্রিয়াজাত পদার্থ। তাহলে এটাকে আমরা প্রোডাক্ট আর এটা হচ্ছে আমার একটা রিয়াক্ট্যান্ট। আচ্ছা, এটা হচ্ছে আমার রিয়াক্ট্যান্ট। আচ্ছা, তাহলে এখানে ধরো বিক্রিয়ক থেকে আমার বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হচ্ছে। এখন ধরো T1 সময়, ধরো T1 সার্টেন যে কোনো একটা টাইম, ধরো T1 সময়ে ধরো এইটা বিক্রিয়ক আছে, ধরো এই বিক্রিয়কে, তাহলে আমি এখানে বিক্রিয়া হার কাকে বলে, প্রতি একক সময়ে বিক্রিয়কের যতটুকু অংশ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয় তাকে বলা হয় কি ওই বিক্রিয়ার বিক্রিয়া হার বা রিয়াকশান রেট বলা হচ্ছে। আমি এখন ধরলাম T1 সময়, ধরো আমি বিক্রিয়ক ধরেছি, T1 সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব ধরো আমি ধরছি A1, T1 সময়ে বিক্রিয়কের গাঢ়ত্ব ধরলাম A1। আচ্ছা, এখন এ বিক্রিয়ক যেটা রয়েছে, বিক্রিয়কের কতটুকু অংশ আছে সেটাকে আমরা তার মোলার গাঢ়ত্ব এককে প্রকাশ করব। তাহলে সেই জন্য মোলার গাঢ়ত্বকে আমরা এইভাবে থার্ড ব্র্যাকেটে কিন্তু আমরা লিখি। ভালো করে দেখো, T1 সময় আমি ধরে নিলাম বিক্রিয়কের গাঢ়ত্ব কত হচ্ছে A1, এবারে আরও ধরো কিছু সময় গেছে, আমি ধরো T2 সময়, তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব আস্তে আস্তে কী হয়, যত সময় যায় বিক্রিয়কের গাঢ়ত্ব কিন্তু তত কমতে থাকে। তাহলে T2 সময়ে এখানে বিক্রিয়কের গাঢ়ত্ব ধরে নাও কত হচ্ছে আমার A2, তাহলে T2 সময়ের কথা হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব A2। আমি একটা এখানে তোমার একটা গ্রাফ একটা ড্র করছি, এখানে দেখো, তাহলে এই দিক বরাবর আমি সময় আর এই দিক বরাবর আমি লিখলাম কি গাঢ়ত্ব। আচ্ছা, প্রথমে যখন বিক্রিয়া শুরু হচ্ছে, মানে একদম বিক্রিয়া শুরুর মুহূর্তে আমরা জানি বিক্রিয়কের গাঢ়ত্ব কিন্তু ম্যাক্সিমাম হয়। বিক্রিয়কের গাঢ়ত্ব ধরো যখন T=0 মানে জাস্ট বিক্রিয়াটা যখন শুরু হচ্ছে, বিক্রিয়া শুরু হওয়ার সময় আমরা জানি কি তখন বিক্রিয়াজাত পদার্থ তখন কিন্তু মিডিয়ামের মধ্যে থাকে না, তাহলে যেটা থাকে পুরোটাই হচ্ছে বিক্রিয়ক পদার্থ। আমি সেই জন্য লিখছি যখন দেখো এই পয়েন্টে, তাহলে এইদিকে যত যাবে, তুমি এই দিকে যত যাবে তত সময় বাড়বে, আর এদিক বরাবর হচ্ছে গাঢ়ত্ব, যত আমরা উপর দিকে উঠবে তত গাঢ়ত্ব তত বাড়বে ওয়াই অ্যাক্সিস বরাবর। এবারে দেখো, ধরো এই পয়েন্ট আমার কি T=0, তাহলে এই দিক বরাবর গেলে সময় বাড়ছে, মানে T=0, ধরো বিক্রিয়কের গাঢ়ত্ব ধরো এই পজিশানে আছে, তাহলে ম্যাক্সিমাম সব থেকে বেশি, তাহলে যত সময় যাবে বিক্রিয়কের গাঢ়ত্ব তত কমে যায়। তাহলে এইটা কেমন হবে, এই বরাবর একটা আসে, তাহলে এটা হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব, এটা একটা লেখচিত্র, এটা হচ্ছে বিক্রিয়ক। আচ্ছা, এটা বিক্রিয়কের ক্ষেত্রে হচ্ছে, রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে। আর প্রোডাক্ট আমরা জানি কি যত সময় যাবে T=0 তখন কিন্তু প্রোডাক্টের তখন কি আমার ছিল কি, তখন কিন্তু কোনো প্রোডাক্ট আমার ছিল না, বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব কিন্তু 0 ছিল। আর যত সময় যাবে আস্তে আস্তে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব এইভাবে বাড়তে থাকবে। এইটা হচ্ছে আমার কি প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ, আর এটাকে আমরা রিয়াক্ট্যান্ট বা বিক্রিয়ক, রিয়াক্ট্যান্ট, আর এটা হচ্ছে আমার কি প্রোডাক্ট। আচ্ছা, এই দেখো এই লেখচিত্র অনুযায়ী বা গ্রাফ অনুযায়ী তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব আস্তে 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 কী হয় দেখো কমে যায়, তাহলে আস্তে আস্তে এটা কী থাকে কমতে থাকে, আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব আস্তে আস্তে বাড়তে থাকে। আচ্ছা, এখন এখানে ফিরে আসা যাক, ধরো এ থেকে একটা বি একটা কনভার্সন হচ্ছে, ধরো একটা বিক্রিয়া, আমি T1 সময় ধরে নিয়েছি বিক্রিয়কের গাঢ়ত্ব মোলার গাঢ়ত্ব আমি A1, আর T2 সময় এই বিক্রিয়কের মোলার গাঢ়ত্বকে আমি ধরেছি কত A2, থার্ড ব্র্যাকেট। আচ্ছা, এবারে দেখো তাহলে T1 সময় কত হচ্ছে A1 আর T2 সময় কত হচ্ছে A2। এবারে T1 থেকে T2 এই সময়ের ব্যবধানে, ধরো T2 - T1, তাহলে এই সময়ের ব্যবধানে তাহলে তার গাঢ়ত্বের কতটুকু অংশ পরিবর্তন হয়েছে, বা আমরা বলতে পারি ধরো T1 থেকে ধরো এটা 5 সেকেন্ড, আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো এটা 5 সেকেন্ড আর এটা ধরো 5 মিনিট, বা এটা ধরো 50 সেকেন্ড,
তাহলে 50 সেকেন্ডে তোমরা এই গাঢ়ত্ব পেয়েছো আর 5 সেকেন্ডে এই গাঢ়ত্ব ছিল, তাহলে মাঝের কথা হচ্ছে 50 - 5 যদি করি তাহলে 45 সেকেন্ডে তাহলে কতটুকু বিক্রিয়ক কনজিউম হয়েছে বা কতটুকু বিক্রিয়ক আমার বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়েছে সেটা কিভাবে আমরা পাবো। তাহলে ভালো করে দেখো T1 থেকে T2 এবং T1 সময়ের ব্যবধান এটাকে আমরা কিভাবে লিখি, T2 - T1 এটাকে আমরা ΔT, তাহলে ΔT সময়ের ব্যবধানে তাহলে বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তন কত হচ্ছে, তাহলে ΔT সময়ে গাঢ়ত্বের পরিবর্তন, আমি বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তন হবে এখানে, বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তন কত হচ্ছে। আচ্ছা গাঢ়ত্ব প্রথমে কত ছিল, T2 সময় গাঢ়ত্ব কত হচ্ছে আমরা লিখতে পারি A2 মাইনাস অফ কত হচ্ছে A1, A2 মাইনাস অফ A1। ভালো করে দেখো তাহলে T2 সময়ে গাঢ়ত্বের পরিবর্তন মাইনাস অফ, তাহলে আমরা এই ΔT সময়ের গাঢ়ত্বের পরিবর্তনটা কিভাবে পাবো, T2 সময়ে গাঢ়ত্ব কত মাইনাস অফ T1 সময়ে গাঢ়ত্ব কত ছিল। তাহলে দেখো T2 সময়ে গাঢ়ত্ব কত ছিল A2 আর T1 সময়ে গাঢ়ত্ব কত হবে A1, তাহলে এইটাকে আমার লেখা হয় ডেল অফ A দ্বারা। আচ্ছা এখন কোনো ব্যবধানকে সাধারণত লেখা হয় ডেল দ্বারা, ধরো কোনো সময়ের অন্তর যদি বোঝায় তাহলে এই যে ডেল চিহ্নটা ডিপেন্ড করে এটা রিপ্রেজেন্ট করছে কি দুটো সময়ের বা দুটো যে কোনো হতে পারে যে কোনো দুটো প্যারামিটারের ব্যবধান কত, অন্তর কত, মানে দুটোর বিয়োগফল কত হবে, তাহলে ডেল অফ A দ্বারা আমরা প্রকাশ করছি। তাহলে এইভাবে ভালো করে এটা লক্ষ্য করো, তাহলে আমরা বলতে পারি ΔT সময়ে তাহলে গাঢ়ত্বের পরিবর্তন হচ্ছে কত ডেল অফ A, তাহলে একক সময়ে গাঢ়ত্বের পরিবর্তন কত ডেল অফ A বাই ΔT। তাহলে ভালো করে বোঝো এখানে ΔT সময়ে আমার বিক্রিয়কের গাঢ়ত্বের পরিবর্তন হচ্ছে কত ডেল অফ A, আর একইভাবে একক সময়ে আমার গাঢ়ত্বের পরিবর্তন কত হচ্ছে ডেল অফ A বাই ΔT। এবারে তোমরা দেখো সেই ডেফিনেশনে ফেরত যাও, বিক্রিয়ার হার বা বিক্রিয়া হার কাকে বলে, আমরা সাধারণত বিক্রিয়া হারকে আমরা R দ্বারা প্রকাশ করি, বিক্রিয়া হারকে আমরা R দ্বারা প্রকাশ করি। তাহলে বিক্রিয়া হার সমান R সমান কি হচ্ছে বলো ডেল অফ A বাই ΔT। আচ্ছা ডেল অফ A বাই ΔT। আচ্ছা এবারে দেখো T2, তাহলে এটা আমি বিক্রিয়ক লিখেছি, তাহলে T2 সময় আর T1 সময় কোন টাইমটা বেশি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি T2 ইজ গ্রেটার দ্যান T1, তাহলে যত বেশি সময় যাবে বিক্রিয়কের গাঢ়ত্ব দেখো, তাহলে T1 সময় আমি যদি এটা T1 সময় যদি ধরে নিই, ধরো T1 সময়, তাহলে T1 সময় এর গাঢ়ত্ব কত ছিল A1, তাহলে T2 সময় তাহলে এই গাঢ়ত্ব থেকে যদি আমরা দেখো তাহলে T2 সময় দেখো এই গাঢ়ত্ব আমরা কত পাবো, তাহলে এখান থেকে আমরা একটা যদি y অ্যাক্সিসের একটা যদি লাইন টানি A2, তাহলে গাঢ়ত্ব কি হয়ে গেছে কমে গেছে, তাহলে T2 সময় গাঢ়ত্ব কিন্তু কমে গেছে, তাহলে যত সময় যাবে বিক্রিয়কের গাঢ়ত্ব আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। তাহলে এখানে বলো তাহলে A2 আর A1 এর মধ্যে কোনটার মানটা বড় হবে, তাহলে A2 আর A1, তাহলে A1টা আমার কি হচ্ছে, তাহলে A1 ইজ গ্রেটার দ্যান অফ কত হচ্ছে আমার A2 হচ্ছে। তাহলে T1 সময় যে মোলার গাঢ়ত্ব যেটা ছিল মানে একদম ইনিশিয়াল মানে প্রথমের দিকে, তাহলে প্রথমের দিকে কিন্তু বিক্রিয়কের গাঢ়ত্ব বেশি থাকে, আর যত সময় যায় বিক্রিয়কের গাঢ়ত্ব তত আস্তে আস্তে কমে যায়, তাহলে A1 ইজ গ্রেটার দ্যান A2, তাহলে আমার এই A2 মাইনাস অফ A1 এই রাশিটা কি হবে বলো নেগেটিভ হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এইটা তাহলে ডেল A, তাহলে এইটা আমার কি হবে ডেল A কিন্তু হবে নেগেটিভ হচ্ছে, তাহলে সেই জন্য এখানে আমার বিক্রিয়া হার সমীকরণে একটা নেগেটিভ সাইন আসবে। নেগেটিভ সাইনটা কিসের জন্য আসলো বোঝা গেল। আচ্ছা নেগেটিভ সাইনটা হচ্ছে যেহেতু আমরা বিক্রিয়কের ক্ষেত্রে কী হচ্ছে যত সময় যাবে আমার বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস পায়, সেই জন্য কিন্তু এই নেগেটিভ সাইনটা আসছে। তাহলে R ইকুয়াল টু মাইনাস অফ ডেল A বাই ΔT। তাহলে এখানে বিক্রিয়া হারটা কী হলো, আমরা যদি বিক্রিয়কের আকারে যদি প্রকাশ করি তাহলে R ইকুয়াল টু মাইনাস অফ ডেল A বাই ΔT। আচ্ছা এবারে তোমরা দেখো বিক্রিয়াজাত পদার্থ আকারে কিভাবে প্রকাশ করবে, তাহলে বিক্রিয়াজাত পদার্থ একইভাবে আমরা বলতে পারি তাহলে প্রতি একক সময়ে কতটুকু বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে, তাহলে প্রতি একক সময়ে কতটুকু বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে সেইটাকেও আমরা কি বলি বিক্রিয়া হার বলি। তাহলে ফার্স্ট আমরা কিন্তু বিক্রিয়কের গাঢ়ত্বের আকারে প্রকাশ করেছি। আচ্ছা একইভাবে যদি আমরা ধরো এখানে T1 সময়ে বিক্রিয়কের গাঢ়ত্বের জায়গায় জাস্ট আমি একটু পরিবর্তন করে দেব, তাহলে তাহলে T1 সময়ে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব, বিক্রিয়াজাত পদার্থের মোলার গাঢ়ত্ব
কত, আমি এখানে লিখছি ধরো B1, ধরো আমি এখানে প্রোডাক্টটাকে আমি লিখেছি কি বি দ্বারা, তাহলে এখানে আমি লিখছি B1, আর একইভাবে এটাকে লিখছি আমি B2, এটাকে B2। তাহলে T2 মাইনাস T1 এই সময়ের ব্যবধানে তাহলে বিক্রিয়কের জায়গায় হয়ে যাবে কি তোমার বিক্রিয়াজাত পদার্থ লিখে দাও। তাহলে এখানে বিক্রিয়াজাত পদার্থ যদি আমরা লিখি, বিক্রিয়াজাত মানে প্রোডাক্টের কারকের পরিবর্তন, তাহলে এটা হয়ে যাবে আমার B2 মাইনাস অফ হয়ে যাবে এটা কি B1, তাহলে এখানে আমার এটা হচ্ছে কি ডেল অফ বি, ডেল অফ বি হচ্ছে। আচ্ছা এবারে দেখো আমরা যদি গ্রাফ থেকে দেখি, গ্রাফটা ভালো করে বোঝার চেষ্টা করবে, তাহলে যত সময় যাবে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বা পরিমাণটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে আমি এই পার্টটা একটু আচ্ছা দেখো, তাহলে বিক্রিয়াজাত পদার্থের গ্রাফ কোনটা, এইটা হচ্ছে আমার প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থের গ্রাফ, মানে আস্তে যত সময় যাবে তত আমার বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব তত বাড়তে থাকবে। ধরো T1 সময়ে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব কত ছিল, ধরো আমরা যদি এখান থেকে যদি গাঢ়ত্ব রাশির উপর যদি আমরা অ্যাক্সিসের উপর যদি আমরা একটা লাইন টানি, তাহলে আমরা ওখানে গাঢ়ত্ব পেয়ে যাব। আচ্ছা এখান থেকে আমি কত লিখলাম B1। আচ্ছা এবার T2 সময়, ধরো T2 সময় হচ্ছে T2 সময় আমি বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব কত হলো B2, তাহলে T2 সময়ে গাঢ়ত্ব B2 আর T1 সময়ে B1। তাহলে এখানে দেখো গাঢ়ত্ব এই গ্রাফ থেকে আমরা B2 এই মানটা, তাহলে B2 এই গাঢ়ত্বটা কিন্তু গ্রেটার দেন অফ কত হচ্ছে B1 হচ্ছে। তাহলে যত সময় যাচ্ছে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব কিন্তু তত বৃদ্ধি পায়, সেই জন্য B2 ইজ গ্রেটার দেন B1। তাহলে এখানে বলো, তাহলে আমরা যদি B2, তাহলে এখানে আমার কি হচ্ছে, তাহলে B2 মাইনাস অফ B1, তাহলে B2 মাইনাস অফ B1 এটা কি হবে B2 মাইনাস B1, যেহেতু B2 এর মানটা B1 এর থেকে বেশি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি B2 ইজ গ্রেটার দেন B1। তাহলে এখানে আমার ডেল বি, তাহলে এখানে এই সময়ের ব্যবধানে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তনটা কিন্তু ধনাত্মক হবে, তাহলে এইটাকে আমরা বলতে পারি এটা পজিটিভ। তাহলে এটা পজিটিভ হচ্ছে, তাহলে এখানে আর এর মানটা তাহলে কি হবে, তাহলে আর ইকুয়াল টু হবে ডেল বি বাই ডেল টি। তাহলে এখানে আর ইকুয়াল টু কত হচ্ছে আমার ডেল বি বাই ডেল টি। তাহলে ফার্স্ট আমরা করলাম বিক্রিয়াজাত পদার্থ, তাহলে বিক্রিয়ক পদার্থের আকারে আমরা কিভাবে বিক্রিয়ার হারটাকে প্রকাশ করব, আর সেকেন্ড আমরা করলাম কি বিক্রিয়াজাত পদার্থের আকারে কিভাবে প্রকাশ করব। তাহলে এখান থেকে আমরা বিক্রিয়া হার সম্বন্ধিত যে সমীকরণ, তাহলে সেটা কিন্তু আমরা এখান থেকে শিখলাম, আমরা বিক্রিয়া হারকে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের আকারে কিভাবে প্রকাশ করব। আচ্ছা এবারে আসবো, দেখো বিভিন্ন যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া যেগুলো আছে, ধরো N2 + 3H2 = 2NH3, আর যে এক্সাম্পলটা আমি প্রথমেই তোমাদেরকে লিখেছিলাম, প্লাস আরও অনেক বিক্রিয়া হতে পারে। বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া হারটাকে কিভাবে আমরা প্রকাশ করব, তাহলে এখন আমরা এটা শিখব। আচ্ছা সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের কি আমরা কোনো বিক্রিয়ার হারকে কিভাবে প্রকাশ করতে পারবো। ধরো বিভিন্ন যে সমস্ত বিক্রিয়াগুলো আছে, আমি ফার্স্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো কেস 1। আচ্ছা ধরো তোমাদেরকে যদি এই টাইপের যদি কোনো বিক্রিয়া থাকে A + B, এখান থেকে আসছে ধরো C + D। আচ্ছা A + B = C + D। আচ্ছা এখন ধরো এখানে আমরা বলতে পারি 1 মোল A, তাহলে এখানে দুটো রিঅ্যাক্ট্যান্ট আছে আর এখানে দুটো প্রোডাক্ট উৎপন্ন হয়েছে। দেখো A B এর সঙ্গে বিক্রিয়া করে C আর D উৎপন্ন করেছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1 মোল A 1 মোল B এর সঙ্গে বিক্রিয়া করে 1 মোল C আর 1 মোল D উৎপন্ন করেছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, দেখো তাহলে 1 মোল A 1 মোল B এর সঙ্গে বিক্রিয়া করে তাহলে আমার 1 মোল C উৎপন্ন করেছে, প্লাস অফ 1 মোল আমার D উৎপন্ন করেছে। আচ্ছা এবারে দেখো A অথবা B এর আগে কিন্তু কোনো সংখ্যা নেই, বা আমরা ধরে নিতে পারি এর সংখ্যা ধরো 1। অনেক সময় হতে পারে দেখবে এইরকম তোমাদের দেওয়া থাকে 2A + B = C, অথবা এরকম হতে পারে A + 3B = 2C। এই বিভিন্ন সংখ্যা এইভাবে কিন্তু বিভিন্ন রিঅ্যাকশান হতে পারে। ধরো এর আগে যেটা তোমাদেরকে আমি দেখালাম, ধরো N2 + 3H2 = 2 of NH3। আচ্ছা এই বিক্রিয়ার উদাহরণ কিন্তু ঠিক এইটার মতো নয়, কিন্তু আবার দেখো এই যে বিক্রিয়াটা, ধরো HCl + NaOH, এখান থেকে আমার উৎপন্ন হতে পারে NaCl + H2। আচ্ছা এই বিক্রিয়াটার দিকে লক্ষ্য করো, এই বিক্রিয়াতে কি হচ্ছে 1 মোল HCl 1 মোল NaOH এর সঙ্গে বিক্রিয়া করে 1 মোল NaCl + 1 মোল আমার জল উৎপন্ন করছে। তাহলে এই বিক্রিয়াটা আর এই বিক্রিয়াটা কিন্তু সেম, কিন্তু এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখো 1 মোল N2 3 মোল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করছে,
তিন তিন হাইড্রোজেন আগে যে তিন একটা আছে, এটা মানে কি বোঝাচ্ছে, তাহলে 1 মোল N2 সঙ্গে 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করলে তবে আমার 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হবে। তাহলে বোঝা, তাহলে এখানে বিক্রিয়ার কন্ডিশনটা কি, 1 মোল নাইট্রোজেনের সঙ্গে 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে আমার 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন করছে। তাহলে একইভাবে এখানে দেখো 1 মোল A 3 মোল C এর সঙ্গে বিক্রিয়া করে 2 মোল, সরি এখানে আমার 3 মোল ধরো B এর সঙ্গে বিক্রিয়া করে আমার 2 মোল প্রোডাক্ট C উৎপন্ন করছে। তাহলে এই বিভিন্ন টাইপের যে বিক্রিয়াগুলো রয়েছে, এই যে আগে যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো, এইগুলোকে বলা হয় সাধারণত স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট বলা হয়। এগুলোকে বলা হচ্ছে আমার কি, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, বা তাহলে এগুলোকে বলা হচ্ছে আমার কি, এই আগে যে সংখ্যাগুলো রয়েছে, ধরো বিক্রিয়ক, এই বিক্রিয়কের আগে যে সংখ্যাগুলো থাকবে, এই সংখ্যাগুলোকে আমরা কি বলি, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট বা বিক্রিয়ক বা বিক্রিয়জাত পদার্থের সহগ বলা হয়। বাংলায় বলা হয় কি, সহগ। বাংলায় বলা হচ্ছে কি, সহগ বলা হচ্ছে, সহগ। আচ্ছা, আর এটাকে বলা হচ্ছে কি, এই যে বিক্রিয়ক বা বিক্রিয়জাত পদার্থের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট। আচ্ছা দেখো, যখন আমি যদি এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে দেখি, এর ক্ষেত্রে বলো HCl এর আগে কত কি আছে, কিছু নেই, মানে 1 আছে। তাহলে এবং এক্ষেত্রে 1 মোল HCl 1 মোল NaOH, তাহলে সহগগুলো কিন্তু সমান, বা এক্ষেত্রে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টের মান কত, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু 1 এবং একই সেম আছে। কিন্তু এক্ষেত্রে দেখো আমার একটার ক্ষেত্রে 1, এটার ক্ষেত্রে 3, এটার ক্ষেত্রে আমার কি হচ্ছে 2, তাহলে আলাদা আলাদা। তাহলে ফার্স্ট আমি এক্সাম্পল দেখাচ্ছি, যে ক্ষেত্রে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কিন্তু বিক্রিয়ক এবং বিক্রিয়জাত পদার্থের উভয় ক্ষেত্রে একই হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বিক্রিয়ার হারটাকে কীভাবে প্রকাশ করব। আর সেকেন্ড কেসে দেখাবো আমরা, যদি আমার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট যদি আমার আলাদা হয়, তাহলে সেক্ষেত্রে বিক্রিয়ার হারটাকে আমরা কিভাবে প্রকাশ করব। তাহলে ফার্স্ট যে কন্ডিশন আমরা লিখেছি দেখো, তাহলে যখন স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 1 মানে সমান, তাহলে যেমন তোমাদের একটা এখানে যে এক্সাম্পল দিলাম, HCl NaOH এর সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করছে 1 মোল NaCl প্লাস 1 মোল জল উৎপন্ন করবে। তাহলে এখানে আমরা বলতে পারি, দেখো ঠিক একই টাইপের, এখানে দেখো ইন জেনারেলাইজ ফর্মে দেখানো হয়েছে, 1 মোল A 1 মোল B এর সঙ্গে বিক্রিয়া করে 1 মোল C আর 1 মোল D উৎপন্ন করছে। আচ্ছা, এখানে আমরা বলতে পারি তাহলে বিক্রিয়ার রেট, তাহলে এখানে বলো, তাহলে 1 মোল A 1 মোল B এর সঙ্গে বিক্রিয়া করছে, তাহলে এখানে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করতে গেলে তাহলে এ যতটা পরিমাণে এর গাঢ়ত্ব কমবে, তাহলে বি এর গাঢ়ত্ব ঠিক ততটা পরিমাণেই কমবে। একইভাবে বলতে পারি, তাহলে এর গাঢ়ত্ব হ্রাস যতটা হচ্ছে, সি এর গাঢ়ত্ব বৃদ্ধি ঠিক অতটাই হচ্ছে। একইভাবে বলতে পারি, এর গাঢ়ত্ব হ্রাস যতটাই হচ্ছে, ডি এর গাঢ়ত্ব বৃদ্ধি অতটাই হচ্ছে। ধরো এ যদি ধরো 5 গ্রাম কমলে এ 5 গ্রাম উৎপন্ন হবে। একইভাবে এটা যদি 10 গ্রাম কমে, এটা 10 গ্রাম উৎপন্ন হবে। তাহলে এখানে 1 মোল এ 1 মোল বি এর সঙ্গে বিক্রিয়া করে তবেই কিন্তু আমরা 1 মোল সি এবং 1 মোল ডি উৎপন্ন করছে। তাহলে এখানে আমরা রিয়াকশান রেট আর ইকুয়াল টু আগে যেভাবে করেছিলাম দেখো এ, তাহলে কনজাম্পশন রেট অফ এ, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, তাহলে কনজাম্পশন রেট অফ এ, বা আমরা তাহলে কনজাম্পশন রেট অফ এ, তাহলে এ কী হারে কনজিউম হচ্ছে, তাহলে এ হচ্ছে দেখো আর ইকুয়াল টু, তাহলে আমরা বলতে পারি এখানে ঠিক আগের মতো করেই, তাহলে এ, তাহলে ডেল এ, তাহলে ডেল অফ এ বাই ডেল টি, যেহেতু এর গাঢ়ত্ব কমে যাচ্ছে সেই জন্য এখানে কিন্তু নেগেটিভ, তাহলে আর ইকুয়াল টু মাইনাস অফ ডেল এ বাই ডেল টি। তাহলে একইভাবে এখানে তাহলে কনজাম্পশন রেট অফ বি, তাহলে এখানে আমি এখানে আর অফ এ লিখছি। আচ্ছা, এখানে আর অফ বি, এখানে আর অফ বি মানে বোঝা যাচ্ছে দেখো এখানে কনজাম্পশন রেট অফ বি, তাহলে বি এর কতটুকু অংশ পার ইউনিট টাইমে কনজিউম হচ্ছে, মানে শেষ হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস অফ ডেল বি বাই ডেল টি, তাহলে মাইনাস অফ ডেল বি বাই ডেল টি, তাহলে প্রত্যেকটাই, তাহলে ডেল বি বাই ডেল টি। এবারে আমরা যদি একইভাবে ধরো আমরা যদি সি আবার ডি আকারে যদি আমরা প্রকাশ করি, তাহলে সি পার ইউনিট টাইমে কতটা উৎপন্ন হচ্ছে, তাহলে আর অফ সি ইকুয়াল টু কত হবে, মাইনাস অফ ডেল সি বাই ডেল টি। একইভাবে আমার আর অফ ডি ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, সরি এটা মাইনাস হবে না, কেন বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব কিন্তু বৃদ্ধি পাচ্ছে সেই জন্য এটা পজিটিভ, তাহলে এটা কত হবে ডেল অফ ডি বাই কত হচ্ছে আমার ডেল অফ টি। আচ্ছা, তাহলে এখানে আমি তাহলে ডি এর কনজাম্পশন রেট, ডি এর তাহলে উৎপন্ন হওয়ার হার, তাহলে সেটা হচ্ছে
আর অফ ডি আমি আকারে প্রকাশ করেছি, তাহলে ডেল অফ ডি বাই ডেল টি। আচ্ছা এবারে দেখো একটু আগে বলেছি তাহলে 1 মোল এ 1 মোল বি এর সঙ্গে বিক্রিয়া করে 1 মোল সি এবং 1 মোল ডি উৎপন্ন করবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি তাহলে এ যতটা পরিমাণে বিক্রিয়া করছে সি অতটা পরিমাণে উৎপন্ন হচ্ছে। তাহলে এ এর অন্তর্হিত বা কনজাম্পশন রেট ইকুয়াল টু সি এর প্রোডাকশান রেট। তাহলে আমরা এখান থেকে বলতে পারি তাহলে মাইনাস অফ ডেল এ বাই ডেল টি, তাহলে এক্ষেত্রে আর এ তাহলে বলতে এই প্রত্যেকটা রেট কিন্তু কী হচ্ছে আমার সমান হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাহলে মাইনাস অফ ডেল এ বাই ডেল টি এটা ইকুয়াল টু, বা আমি ধরো এখানে লিখছি এ এর কনজাম্পশন রেট, এ এর কনজাম্পশন রেট ইকুয়াল টু বি এর কনজাম্পশন রেট ইকুয়াল টু আমরা বলতে পারি সি এর প্রোডাকশান বা উৎপন্ন হার, বা আমরা প্রোডাকশান রেট বলতে পারি আমরা উৎপন্ন হার, আর একইভাবে ইকুয়াল টু ডি এর প্রোডাকশান রেট। আচ্ছা ডি এর প্রোডাকশান রেট। আচ্ছা তাহলে এটা কী হচ্ছে, এটা প্রত্যেকের সঙ্গে একে অপরের সঙ্গে কী হচ্ছে সমান হচ্ছে, যেহেতু এখানে বলেছি 1 মোল এ 1 মোল বি এর সঙ্গে রিয়াকশান করেই 1 মোল সি এবং 1 মোল ডি উৎপন্ন করছে। তাহলে এখানে আমরা বলতে পারি তাহলে টোটাল বিক্রিয়ার বেগ, তাহলে এইটা আর ইকুয়াল টু আমরা বলতে পারি মাইনাস অফ ডেল এ বাই ডেল টি ইকুয়াল টু মাইনাস অফ ডেল বি বাই ডেল টি ইকুয়াল টু ডেল অফ সি বাই ডেল টি ইকুয়াল টু ডেল অফ ডি বাই ডেল টি। এটা তাহলে এক্ষেত্রে আমরা দেখো তো বিক্রিয়ার গতিবেগ, তাহলে বিক্রিয়া হার আর ইকুয়াল টু আমরা বলতে পারি তাহলে প্রত্যেকটা হচ্ছে বিক্রিয়া হারকে আমরা যদি আমরা এর আকারে প্রকাশ করি তাহলে মাইনাস অফ ডেল এ বাই ডেল টি, যদি বি এর আকারে প্রকাশ করি মাইনাস অফ ডেল বি বাই ডেল টি, সি এর আকারে প্রকাশ করলে ডেল সি বাই ডেল টি। তাহলে এইভাবে এটা হচ্ছে, তাহলে আর ইকুয়াল টু আমার হচ্ছে কি ডেল এ বাই ডেল টি ইকুয়াল মাইনাস অফ ডেল বি বাই ডেল টি। তাহলে এই টোটাল আমার একটা দেখো একটা রিয়াকশান টোটাল আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম এইটা। আচ্ছা এখন ধরো কোনো একটা ধরো তোমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, ধরো PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড গ্যাসিয়াস, সেখান থেকে PCl3 গ্যাসিয়াস প্লাস অফ Cl2 গ্যাসিয়াস। ধরো এই রিয়াকশানটা তোমাকে দিয়েছে, এখন বলেছে এই বিক্রিয়াটার রিয়াকশান রেটের সমীকরণটা লেখো, বিক্রিয়া হার সংক্রান্ত সমীকরণটা লিখতে বলেছে। তাহলে এখানে দেখো 1 মোল PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড এটা ভেঙে গিয়ে বিয়োজন, এটা হচ্ছে একটা বিয়োজন বিক্রিয়ার উদাহরণ, এটা ভেঙে গিয়ে 1 মোল PCl3 ফসফরাস ট্রাইক্লোরাইড এবং 1 মোল ক্লোরিন গ্যাস উৎপন্ন করছে। তাহলে এক্ষেত্রে আমরা রিয়াকশান রেটটা যে কোনো একটার আকারে প্রকাশ করতে পারি। তাহলে আর ইকুয়াল টু আমরা এখান থেকে প্রকাশ করতে পারি কীভাবে, তাহলে মাইনাস অফ ডেল অফ PCl5 বাই কথা হচ্ছে ডেল টি, যেহেতু এর গাঢ়ত্বটা কিন্তু কমে যাচ্ছে, অথবা এইভাবেও প্রকাশ করতে পারি PCl3 তাহলে ডেল অফ PCl3 বাই ডেল টি, অথবা আমরা এইভাবে প্রকাশ করি ডেল অফ Cl2 বাই ডেল টি। তাহলে যে কোনো একটা আকারে প্রকাশ করতে পারি। তাহলে আর ইকুয়াল টু তাহলে এইটা ইকুয়াল টু এইটা, তাহলে এই টোটালটা হচ্ছে আমার কি এর রেট ইকুয়েশন। তাহলে এই বিক্রিয়ার রেট ইকুয়েশনটা তাহলে বোঝা গেল। আচ্ছা তাহলে ফার্স্ট আমাদের কন্ডিশন হচ্ছে তোমাদের এই যেখানে আমার কোএফিসিয়েন্টগুলো সমান ছিল। আচ্ছা এবারে দেখো যদি কোএফিসিয়েন্ট যদি আলাদা হয়, এবারে সেকেন্ড কন্ডিশন ধরো যদি কোএফিসিয়েন্টগুলো ধরো আলাদা হয়, ধরো কেস 2, ধরো সেকেন্ড কেস ধরো আমি a প্লাস 3b এখান থেকে হচ্ছে আমার 2c, ধরো এই টাইপের একটা বিক্রিয়া আছে। আচ্ছা এই বিক্রিয়াটার ক্ষেত্রে লক্ষ্য করো, দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে a প্লাস 3b ইকুয়াল টু আমার হচ্ছে কি 2c। এক্ষেত্রে আমরা বলতে পারি এর সহগ কত, এর সহগ হচ্ছে 1, এক্ষেত্রে বি যে বিক্রিয়ক যেটা রয়েছে এর সহগ কত 3, আর এক্ষেত্রে সি এর সহগ কত 2। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি 1 মোল এ 3 মোল বি এর সঙ্গে বিক্রিয়া করে 2 মোল আমার সি উৎপন্ন করছে। তাহলে সিটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। তাহলে 1 মোল এ 3 মোল বি এর সঙ্গে বিক্রিয়া করে আমার 2 মোল সি উৎপন্ন করছে। আচ্ছা এবারে দেখো আমরা যদি এর আকারে প্রকাশ করি বিক্রিয়ার রেটটাকে বা বিক্রিয়া হারটাকে, তাহলে আর ইকুয়াল টু ধরো আর এ
এইটা আকারে ধরো এর আকারে যদি প্রকাশ করি তাহলে আর অফ এ কত হচ্ছে আমার, ধরো আর ইকুয়াল টু আমরা যদি আমরা এর আকারে যদি বা আমরা বলতে পারি এর কনজাম্পশান রেট, তাহলে এর কনজাম্পশান রেট আমরা বলতে পারি এর কনজাম্পশান রেট, তাহলে আমার কত হচ্ছে আর ইকুয়াল টু মাইনাস অফ ডেল এ বাই কত হচ্ছে আমার ডেল টি, তাহলে মাইনাস অফ কত হলো আর ইকুয়াল টু মাইনাস অফ ডেল এ বাই ডেল টি। তাহলে আমরা বিক্রিয়া হার, তাহলে এর কনজাম্পশন রেট কী হচ্ছে, তাহলে এ পার ইউনিট টাইমে কতটা কনজিউম হচ্ছে, তাহলে মাইনাস অফ ডেল এ বাই ডেল টি, তাহলে ডেল টি সময়ের ব্যবধানে ধরো তাহলে কত হচ্ছে আমার ডেল এ। একইভাবে এখানে আমরা বলতে পারি ধরো বি। আচ্ছা এখন এখানে দেখো তাহলে 1 মোল এ কনজাম্পশন হতে গিয়ে আমার কত মোল বি হচ্ছে, এখানে 3 মোল বি কনজাম্পশন হচ্ছে, তাহলে 1 মোল এর কনজাম্পশনের জায়গায় তাহলে আমার 3 মোল বি কনজাম্পশন হচ্ছে। তাহলে কোন রেটটা বেশি, কনজাম্পশন হওয়ার হারটা কিন্তু বি এর কনজাম্পশন হওয়ার রেটটা অনেক বেশি দেন কি বি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কনজাম্পশন রেট অফ বি রেট অফ বি, তাহলে বি। আচ্ছা এখন দেখো 1 মোল এ কনজাম্পশন হতে গিয়ে 3 মোল বি, তাহলে এর 1 মোলের সঙ্গে এর 3 মোল কনজাম্পশন হয়ে যাচ্ছে। তাহলে এখানে বলো এই এর কনজাম্পশন রেটটা কী হচ্ছে, অনেক বেশি কার থেকে, এর থেকে। তাহলে আমরা এখানে বলতে পারি কনজাম্পশন রেট অফ বি ইকুয়াল টু, তাহলে কত গুণ বেশি, 3 গুণ বেশি, তাহলে 3 গুণ কনজাম্পশন রেট অফ এ, কনজাম্পশন রেট অফ এ। তাহলে আমরা কনজাম্পশন রেট অফ বি তাহলে কীভাবে প্রকাশ করতে পারি, মাইনাস অফ ডেল বি বাই ডেল টি ইকুয়াল টু আমার কত হচ্ছে, তাহলে মাইনাস অফ ডেল বি বাই ডেল টি ইকুয়াল টু 3 অফ, আচ্ছা কনজাম্পশন রেট অফ এ আমরা কত পেয়েছি, মাইনাস অফ ডেল এ বাই ডেল টি, তাহলে মাইনাস অফ ডেল এ বাই ডেল টি। তাহলে এখানে বি এর কনজাম্পশন রেটটা হচ্ছে এ এর 3 গুণ, তাহলে এখান থেকে আমি পাচ্ছি দেখো মাইনাস অফ ডেল বি বাই ডেল টি, তাহলে ইকুয়ালটা আমার কত আসছে, তাহলে 3 গুণ ডেল এ বাই ডেল টি। আচ্ছা একইভাবে আমি যদি সি এর ক্ষেত্রে দেখো তাহলে প্রোডাকশান রেটটা এক্ষেত্রে দেখো তাহলে 1 মোল এ কনজিউম হচ্ছে তার বিনিময়ে আমার 2 মোল সি উৎপন্ন হচ্ছে। তাহলে আমি যদি সি এর আকারে যদি প্রকাশ করি বা সি এর প্রোডাকশান রেট কত, তাহলে উৎপন্ন হওয়ার হার, তাহলে প্রোডাকশান রেট অফ সি আমরা বলতে পারি, তাহলে প্রোডাকশান রেট অফ সি আচ্ছা এখন ভালো করে বোঝার চেষ্টা করো, দেখো এখানে 1 মোল সি আর 2 মোল কি উৎপন্ন হচ্ছে, এখানে সি উৎপন্ন হচ্ছে, 1 মোল এ কনজিউম হয়ে 2 মোল সি উৎপন্ন হচ্ছে। তাহলে এই কোনটার উৎপন্ন হওয়ার হারটা বেশি, সি এর উৎপন্ন হওয়ার হারটা বেশি, তো কত গুণ বেশি, তাহলে প্রোডাকশান রেট অফ সি ইকুয়াল টু 2 গুণ, তাহলে কনজাম্পশান রেট অফ এ। তাহলে এখান থেকে আমার আসছে কি, তাহলে মাইনাস অফ বলতে সরি মাইনাস না, এখানে হবে কি যেহেতু সি এর গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে তাহলে ডেল সি বাই ডেল টি ইকুয়াল টু আমার হচ্ছে মাইনাস, তাহলে 2 গুণ মাইনাস অফ ডেল এ বাই ডেল টি। আচ্ছা তাহলে সি এর আকার, তাহলে এখানে প্রোডাকশান রেট অফ সি, তাহলে সি এর উৎপন্ন হওয়ার কত হচ্ছে ডেল সি বাই ডেল টি ইকুয়াল টু কত হচ্ছে 2 গুণ মাইনাস অফ ডেল এ বাই ডেল টি। আচ্ছা এবারে দেখো আমি যদি এইগুলো এক জায়গায় লিখি, আমরা যদি বি এর আকারে প্রকাশ করি, ধরো আর এ আর আমরা কত পেয়েছি, মাইনাস অফ ডেল এ বাই ডেল টি। যদি আমরা এর আকারে যদি প্রকাশ করি, ধরো বিক্রিয়ার বেগকে আমরা যদি বিভিন্নভাবে প্রকাশ করতে পারি, বিক্রিয়কের গাঢ়ত্ব আকারে প্রকাশ করতে পারি বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের আকারেও কিন্তু আমরা প্রকাশ করতে পারি। তাহলে এর আকারে যদি প্রকাশ করি তাহলে বিক্রিয়ার রেটটা বা বিক্রিয়ার হার কথা হচ্ছে মাইনাস অফ ডেল এ বাই ডেল টি। আমরা যদি বি এর রেসপেক্টে যদি আমরা প্রকাশ করি তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে আর ইকুয়াল টু আমার এখানে হবে তাহলে মাইনাস অফ ডেল বি বাই ডেল টি। আচ্ছা ডেল বি বাই ডেল টির মান তোমরা কত পেয়েছ, তাহলে 3 গুণ মাইনাস অফ ডেল এ বাই ডেল টি, তাহলে এখানে মাইনাস অফ তাহলে 3 গুণ মাইনাস অফ ডেল এ বাই কত আসছে ডেল টি। আচ্ছা আমরা যদি সি এর আকারে যদি বিক্রিয়া হারটাকে যদি আমরা প্রকাশ করি তাহলে এটা হচ্ছে আমার বিক্রিয়া হার বা রিঅ্যাকশন রেট, বিক্রিয়া হার। আচ্ছা তাহলে এর আকারে প্রকাশ করলে মাইনাস অফ ডেল এ বাই ডেল টি, বি এর আকারে যদি প্রকাশ করি মাইনাস অফ ডেল বি বাই ডেল টি, আর ডেল বি বাই ডেল টির মানটা তোমরা কত পেয়েছো 3 গুণ মাইনাস অফ ডেল এ বাই ডেল টি। আচ্ছা এবার যদি সি এর আকারে প্রকাশ করি তাহলে কত আসবে, এখানে ডেল সি
বাই ডেল টি। ডেল সি বাই ডেল টির মান কত পেয়েছো 2 গুণ মাইনাস অফ ডেল এ বাই ডেল টি, তাহলে 2 গুণ মাইনাস অফ ডেল এ বাই ডেল টি। আচ্ছা এই তিনটে ক্ষেত্রে দেখো আমি যদি এর আকারে যদি প্রকাশ করি একটা আলাদা পাচ্ছি, তাহলে বি এ বি সি তাহলে তিনটে আলাদা আমি যদি এর আকারে প্রকাশ করি এটা পেলাম, বি এর আকারে প্রকাশ করে 3 গুণ মাইনাস অফ ডেল এ বাই ডেল টি, আর সি এর আকারে প্রকাশ করে 2 গুণ মাইনাস অফ ডেল এ বাই ডেল টি। তাহলে এখানে আমরা বিক্রিয়ার হারটাকে যদি আমরা কিন্তু আলাদা আলাদা বিক্রিয়া হার পাচ্ছি, তাহলে এখানে তাহলে একটা বিক্রিয়ার কিন্তু আমি দেখছি ডিফারেন্ট মানে আলাদা আলাদা কিন্তু বিক্রিয়া হার মানে বিক্রিয়ার গতিবেগটা আলাদা পাচ্ছি। আচ্ছা এটা কিন্তু প্র্যাকটিক্যালি সম্ভব নয়। ধরো কোনো একটা বিক্রিয়া রয়েছে আমার এর সাপেক্ষে আমার এর গতিবেগটা আলাদা হবে, বি এর সাপেক্ষে আলাদা হবে, বা ডি এর সাপেক্ষে আলাদা হবে। ঠিক এটা ধরো তোমাদের কোনো একটা বাইকে করে যাচ্ছ, ধরো একটা বাইকের একটা স্পিড আছে, এখন বাইকের স্পিডটা একটা বাইকের ক্ষেত্রে তুমি যখন যাচ্ছ স্পিডটা কিন্তু একই থাকে। ধরো যখন তুমি 40 কিমি/আওয়ারে যাচ্ছ তখন স্পিডটা কিন্তু একই। ধরো চাকার রেসপেক্টে আমার আলাদা স্পিড থাকবে বা তোমার সিটের রেসপেক্টে আলাদা স্পিড থাকবে, কিন্তু সেটা থাকে না, ওভারঅল বাইকটার কিন্তু স্পিডটা একই থাকে। তাহলে এক্ষেত্রে এই যেহেতু একটা সিঙ্গেল বিক্রিয়া, তাহলে প্র্যাকটিক্যালি এই তাহলে বিভিন্ন এর এ বি বা সি এর রেসপেক্টে কিন্তু বিক্রিয়া হার বা বিক্রিয়ার গতিবেগটা কিন্তু আলাদা হওয়া সম্ভব নয়, কিন্তু আমি এখানে ইকুয়েশানে দেখা আমরা কিন্তু আলাদা আলাদা পেয়েছি। তাহলে এটা প্র্যাকটিক্যালি পসিবল নয় বা এটা প্র্যাকটিক্যালি সম্ভব নয়, মানে এটা হয় না। মানে একই বিক্রিয়ার ক্ষেত্রে ধরো আমার বিভিন্ন আলাদা আলাদা গতিবেগ হবে, মানে এর রেসপেক্টে আলাদা, বি এর রেসপেক্টে আলাদা, বা প্রোডাক্টের রেসপেক্টে আলাদা হবে, সেটা কিন্তু হয় না, সাধারণত এটা হবে না। তাহলে আমরা তাহলে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের রেসপেক্টে একই বিক্রিয়া হার পাওয়ার জন্য তাহলে বিক্রিয়ক বা বিক্রিয়ার রেসপেক্টে যে সমস্ত হারগুলো পেয়েছো এর কনজামশন রেট বা প্রোডাকশান রেট, তাহলে সেটাকে কি করা হয় তার সহগ দ্বারা ভাগ করা হয়। তাহলে এক্ষেত্রে আমার বিক্রিয়ার রেটটা হবে, তাহলে এক্ষেত্রে আমার দেখো তাহলে আমরা একই বিক্রিয়ার রেট পাওয়ার জন্য এটাকে কি করা হয় সহগগুলোকে জাস্ট ওটা দিয়ে ডিভাইড, তোমার বিক্রিয়ার রেটগুলোকে সহগ দ্বারা ডিভাইড করা হয়। তাহলে এক্ষেত্রে আমার বিক্রিয়া হারটা হবে তাহলে আর ইকুয়াল টু হবে কত, তাহলে মাইনাস অফ ডেল এ বাই ডেল টি ইকুয়াল টু, তাহলে এখানে 3, তাহলে এর কোএফিশিয়েন্ট বি এর কোএফিশিয়েন্ট কত হচ্ছে স্টয়চিওমেট্রিক কোএফিশিয়েন্ট 3, তাহলে এখানে কি করা হবে মাইনাস অফ 1/3 ডেল বি বাই ডেল টি, ডেল বি বাই ডেল টি ইকুয়াল টু একইভাবে ওখানে হবে কত হাফ অফ ডেল সি বাই ডেল টি। তাহলে এখানে কি করা হচ্ছে দেখো আমরা যেহেতু একই বিক্রিয়ার ক্ষেত্রে একটা রেটই সম্ভব, তাহলে একই বিক্রিয়ার ক্ষেত্রে একটাই গতিবেগ মাত্র সম্ভব, সেই জন্য কি করা হয় ওর সহগগুলোকে ওর কনজামশন বা প্রোডাকশান রেটের সঙ্গে কি করা হয় ভাগ করা হয়, তাহলে সেটাকে ডিভাইড করে দেওয়া হয়। এর আমার সহগ কত স্টয়চিওমেট্রিক কোএফিশিয়েন্ট হচ্ছে 3, তাহলে এইটাকে আমার 3 দিয়ে ডিভাইড করে দেওয়া হলো। একইভাবে এর প্রোডাকশান রেট কত ডেল সি বাই ডেল টি, সেটাকে তার কোএফিশিয়েন্ট দিয়ে কী করা হলো ভাগ করা হলো। তাহলে এটা আমার এক্ষেত্রে দেখো আমরা যদি আগের মতো করে যদি দেখাই, তাহলে মাইনাস অফ ডেল বি বাই ডেল টি আমরা কত পেয়েছিলাম 3 অফ ডেল এ ডেল টি, তাহলে যদি আমরা 3 গুণ যদি আমরা বসাই তাহলে মাইনাস অফ 1/3 ইন্টু 3 অফ ডেল এ বাই ডেল টি, তাহলে এক্ষেত্রে কিন্তু 3 কেটে যাচ্ছে, তাহলে মাইনাস অফ ডেল এ বাই ডেল টি। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা তাহলে কী পাবো, তাহলে একই আমরা পাচ্ছি, তাহলে প্রত্যেকটার তাহলে কী হচ্ছে রিয়াকশানের তাহলে আমরা একই পাবো। আচ্ছা তাহলে এবারে দেখো আমরা যদি কোনো ইন জেনারেলাইজ আকারে তাহলে কীভাবে প্রকাশ করতে পারবো, ধরো এইভাবে একটা বিক্রিয়া রয়েছে, ধরো এরকম কোনো বিক্রিয়া রয়েছে এ অফ এ প্লাস অফ বি অফ বি, এখান থেকে আমার উৎপন্ন হচ্ছে সি অফ সি প্লাস অফ ডি অফ ডি। আচ্ছা যেখানে হচ্ছে এটা হচ্ছে স্মল হাতের যে আমার এটা রয়েছে স্মল, এটা এ বিক্রিয়ক এর কোএফিশিয়েন্ট, বি এর কোএফিশিয়েন্ট হচ্ছে স্মল বি, সি এর স্টয়চিওমেট্রিক কোএফিশিয়েন্ট হচ্ছে স্মল সি, আর ডি এর স্টয়চিওমেট্রিক কোএফিশিয়েন্ট বা সহগ হচ্ছে স্মল ডি। তাহলে এক্ষেত্রে আমরা রিয়াকশান রেটটাকে আমরা কীভাবে প্রকাশ করব, তাহলে এক্ষেত্রে রিয়াকশান রেটটা হবে তাহলে আর ইকুয়াল টু মাইনাস অফ, তাহলে এখানে আমরা মাইনাস অফ 1/a ডেল অফ এ বাই ডেল টি ইকুয়াল টু মাইনাস অফ 1/b ডেল বি বাই ডেল টি ইকুয়াল টু 1/c ডেল সি বাই ডেল টি ইকুয়াল টু 1/d ডেল অফ ডি বাই ডেল টি। ধরো তোমাদের কোনো একটা এক্সাম্পল যদি দেওয়া থাকে,
ধরো এই বিক্রিয়াটার ক্ষেত্রে এর রিয়াকশান রেটটা কী হবে, ধরো N2 প্লাস অফ 3H2, এখান থেকে হচ্ছে 2 অফ NH3, তাহলে এই বিক্রিয়ার রেটটা হবে কি আর ইকুয়াল টু মাইনাস অফ ডেল অফ N2 বাই ডেল টি ইকুয়াল টু মাইনাস অফ 1/3 ডেল অফ H2 বাই ডেল টি ইকুয়াল টু 1/2 ডেল অফ NH3 বাই কত হবে ডেল টি। তাহলে এইভাবে তোমরা যে কোনো রিয়াকশানের ক্ষেত্রে তার রিয়াকশান রেটের যে ইকুয়েশন সেই ইকুয়েশনটা সহজেই তোমরা লিখতে পারবে। আচ্ছা, তাহলে আমি তোমাদের এখানে দুটো কেস দেখালাম। যদি আমার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট যদি একই হয় তাহলে সেক্ষেত্রে আমার রিয়াকশান রেটটাকে কীভাবে প্রকাশ করব, আর যদি আমার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট যদি আমার আলাদা হয় তাহলে সেক্ষেত্রে আমার রিয়াকশান রেটটাকে কীভাবে প্রকাশ করব। এখান থেকে তোমাদের বিভিন্ন প্রশ্নগুলো আসতে পারে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি তোমাদের এখান থেকে একটা ম্যাথ অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এইরকম প্রশ্ন আসলে তোমরা কীভাবে তার উত্তরগুলো দেবে। আচ্ছা, এখানে কোয়েশ্চেন নাম্বার 1, এখানে তোমাকে দিয়েছে N2, এক্ষুনি যে রিয়াকশানটা করিয়েছি এটাই দিয়েছে এখানে 3 অফ H2 গ্যাস, এখান থেকে উৎপন্ন হচ্ছে আমার NH3 2 অফ NH3 গ্যাস। আচ্ছা, এই কোয়েশ্চেনটাই তোমাকে বলে দিয়েছে NH3 উৎপন্ন হওয়ার হার NH3 ডেল অফ NH3 বাই ডেল টি, এটা বলে দিয়েছে 9.6 ইন্টু 10⁻³ এত মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে এখান থেকে তোমাকে বার করতে বলেছে ডেল অফ N2 বাই ডেল টি, এটা বার করতে বলেছে, মানে N2 আর হাইড্রোজেন এর কনজাম্পশান রেটটা তোমাকে বার করতে বলেছে। তাহলে এখানে তোমাকে এখানে ডিটারমাইন করতে বলেছে, determine the consumption rate of N2 and H2, এটা তোমাকে বার করতে বলেছে। দেখো, তাহলে এখানে আবার কোয়েশ্চেনটা বলেছে, তাহলে এখানে একটা রিয়াকশান দিয়েছে, এরকম একটা রিয়াকশান বলে দিয়েছে, এখান থেকে আমার অ্যামোনিয়ার উৎপন্ন হওয়ার হারটা কিন্তু বলে দিয়েছে 9.6 ইন্টু 10⁻³ এত মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। আচ্ছা, এটা হচ্ছে বিক্রিয়া হারের একক। আচ্ছা, এই এককটা কিভাবে আসছে সেটা আমি দেখাবো। আচ্ছা, এখান থেকে আবার বার করতে বলেছে ডিটারমাইন দ্য কনজাম্পশান রেট অফ নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন এবং নাইট্রোজেনের কনজাম্পশান রেটটা বার করতে বলেছে। তাহলে আমি এখন দেখো রিয়াকশান রেটটাকে আমি কীভাবে প্রকাশ করতে পারবো, আর ইকুয়াল টু তাহলে মাইনাস অফ ডেল অফ N2 বাই কত হচ্ছে ডেল টি, এটা ইকুয়াল টু তাহলে এক্ষুনি যেটা করেছো তার সহগটাকে ডিভাইড করা হয় 1/3, একটা মাইনাস হবে, এইটা ডেল অফ H2 বাই ডেল টি, এটা ইকুয়াল টু আমার কথা হচ্ছে হাফ অফ NH3 এত বাই ডেল টি। তাহলে ফার্স্ট আমরা দেখো এর সঙ্গে এই রিলেশনটা কি আছে, ডেল অফ N2 বাই ডেল টি ইকুয়াল টু হাফ অফ NH3 বাই ডেল টি। তাহলে এইটা হচ্ছে আমার রিয়াকশান রেট বা এই বিক্রিয়ার হার সমীকরণ, এইটাকে বলা হচ্ছে এই বিক্রিয়ার হার সমীকরণ, এটাকে বলা হচ্ছে এই বিক্রিয়ার হার সমীকরণ, রেট ইকুয়েশন, হার সমীকরণ, আমরা বলতে পারি এটা রেট ইকুয়েশন। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা যদি এখানে লিখতে পারি তাহলে মাইনাস অফ ডেল অফ N2 এটা ইকুয়াল টু ডেল টি ইকুয়াল টু আমার কত আসছে হাফ অফ NH3, এখানে একটা ডেল হবে, হ্যাঁ, তাহলে ডেল অফ NH3 বাই ডেল টি এটা। আচ্ছা, এর ভ্যালুটা আমার দেওয়া আছে কত, তাহলে হাফ ইন্টু 9.6 ইন্টু 10⁻³ তাহলে এটা আমার আসবে কত, ডিভাইড করলে 4.8 ইন্টু 10⁻³ এত মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে এইটা হচ্ছে আমি পেয়ে গেলাম কত N2 এর কনজাম্পশান রেট, ডেল অফ N2 বাই কত হচ্ছে আমার ডেল টি, তাহলে কনজাম্পশান রেট অফ নাইট্রোজেন, তাহলে আমরা পেয়ে গেছি কত, তাহলে হাফ অফ এইটা আমার মান দেওয়া আছে, অ্যামোনিয়ার প্রোডাকশান রেটটা দেওয়া আছে, তাহলে এখান থেকে বসিয়ে কিন্তু আমি এটা পেয়ে গেলাম। আচ্ছা, সেকেন্ড হচ্ছে হাইড্রোজেনের প্রোডাকশান রেট তুমি কিভাবে পাবে, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো আমরা
আচ্ছা, হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমরা এই ইকুয়েশনটা থেকে তাহলে আমরা মাইনাস অফ 1/3 ডেল H2 বাই ডেল টি, এইটা ইকুয়াল টু তাহলে হাফ অফ ডেল অফ NH3 বাই ডেল টি, এইটা তাহলে ইকুয়েশনটা ইউজ করো। তাহলে এখান থেকে আমরা মাইনাস অফ ডেল অফ H2 বাই ডেল টি, এটা ইকুয়াল টু কত আসছে 3/2 ইন্টু এর ভ্যালুটা কত 9.6 ইন্টু 10⁻³ এটাকে আমার ডিভাইড করলে আসবে 1.44 ইন্টু 10⁻³ এত মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। ওকে, তাহলে কোয়েশ্চেনটা তাহলে দেখো, তাহলে এখান থেকে তোমাকে হয়তো যে কোনো একটার উৎপন্ন হওয়ার হার অথবা কনজাম্পশন রেট যে কোনো একটা বলে দেবে, সেখান থেকে বাকি যে সমস্ত তোমার রিঅ্যাক্ট্যান্ট অথবা যে সমস্ত আর যে অ্যাটম বা পরমাণু যে যৌগগুলো রয়েছে সেগুলো কনজাম্পশন রেট অথবা উৎপন্ন প্রোডাকশন রেট তোমাকে কিন্তু নির্ণয় করতে দেবে। আচ্ছা, এবার তোমাদের যে পয়েন্টটা হবে আসছে আমি, সেটা হচ্ছে তোমার এই রিঅ্যাকশন রেট বা বিক্রিয়ারের গাঢ়ত্ব আমরা কীভাবে ডিটারমাইন করব। আচ্ছা, এবারে দেখো বিক্রিয়া হারের একক। বিক্রিয়া হার এর একক, বিক্রিয়া হারের একক বা ইউনিট আমরা কিভাবে ডিটারমাইন করব। দেখো বিক্রিয়া হার আর ইকুয়াল টু আমরা কিভাবে লিখি মাইনাস অফ ডেল এ বাই ডেল টি। ধরো কোনো একটা বিক্রিয়া আছে এ থেকে বি, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বিক্রিয়া হারটাকে লিখছি মাইনাস অফ ডেল এ বাই ডেল টি। আচ্ছা, এইটা হচ্ছে কি আমার এই পার্টটা হচ্ছে মোলার গাঢ়ত্ব, এটাকে আমরা কি বলি মোলার গাঢ়ত্ব। তাহলে এই ইউনিটটা কিসের একক হবে মোলার গাঢ়ত্বের একক, বা আমি এখানে নিচে লিখছি এইটা যেহেতু মোলার গাঢ়ত্ব, তাহলে মোলার গাঢ়ত্বের পরিবর্তন, তাহলে এটা আমরা তাহলে কি মোলার গাঢ়ত্বের একক, মোলার গাঢ়ত্বের একক। আর নিচে হচ্ছে কি সময়, মানে সময়ের ব্যবধান মানে কি সময়ের একক, তাহলে এখানে হবে আমার কি সময়ের একক, তাহলে সময়ের ইউনিট। তাহলে মোলার গাঢ়ত্বকে আমরা অনেকভাবে প্রকাশ করতে পারি। যখন কোনো সলিউশন হবে দ্রবণ, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি মোল পার লিটার, মানে সেক্ষেত্রে লিখি কি মোল পার লিটার, মোল পার লিটার। আর কোনো গ্যাসীয় দ্রবণের ক্ষেত্রে ধরো কোনো গ্যাসীয় বিক্রিয়া আছে, আর সেক্ষেত্রে তোমার দ্রবণ যে চ্যাপ্টারটা আছে ও ক্ষেত্রে আমরা দেখবে গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে তার আংশিক চাপটা তার দ্রবণের মোলার গাঢ়ত্বের সঙ্গে সমানুপাতিক হয়। সেক্ষেত্রে আমরা সেই জন্য লেখা হয় কি গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে আমার তার মোলার গাঢ়ত্বকে ATM অ্যাটম এককে প্রকাশ করা হয়, অ্যাটমসফেরিক এককে প্রকাশ করা হয়। তাহলে আমরা কোনো দ্রবণের ক্ষেত্রে মোল পার লিটার, আর কোনো গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে তার মোলার গাঢ়ত্বটাকে অ্যাটমসফিয়ার এককে কিন্তু লেখা হয়। তাহলে আমরা মোলার গাঢ়ত্বের ইউনিট হচ্ছে কি মোল পার লিটার আর সেকেন্ড, তাহলে এটা আমার হবে কি মোল পার লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। যদি আমার টাইমটাকে যদি মিনিট লেখা হয় তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে মোল পার লিটার ইনভার্স মিনিট ইনভার্স। যদি টাইমটাকে মিনিটে যদি লেখা হয় ধরো এটাকে আমার মোল পার লিটার, আর এটা যদি আমরা মিনিটে লিখি তাহলে এটা কী হয়ে যাবে মোল পার লিটার ইনভার্স, আর এখানে কী হয়ে যাবে মিনিট ইনভার্স। যদি আমার মোলার গাঢ়ত্ব কোনো গ্যাসীয় বিক্রিয়া যদি থাকে সেক্ষেত্রে আমরা গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এটাকে কীভাবে লিখতে পারবো, এটাকে অ্যাটমসফিয়ার এককে আর এটাকে সেকেন্ড, তাহলে এটা হয়ে যাবে কি অ্যাটমসফিয়ার ইন্টু সেকেন্ড ইনভার্স। তাহলে আমার এখানে দেখো তো, তাহলে বিক্রিয়া হারের এককটাও আমরা ডিটারমাইন করতে পারলাম। তাহলে এককটা কী হবে, তাহলে মোলার গাঢ়ত্বের একক আর ডিভাইডেড বাই সময়ের একক। মোলার গাঢ়ত্বকে আমরা মোল পার লিটারেই আমরা ইউজ করতে পারবো, অথবা অ্যাটমসফেরিক ইউনিটেও আমরা কিন্তু ইউজ করতে পারবো। এটা কখন প্রযোজ্য, যখন কোনো গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাটমসফেরিক ইউনিটে আমরা লিখতে পারি। তাহলে অ্যাটমসফিয়ার ইন্টু সেকেন্ড ইনভার্স, আর এক্ষেত্রে আমরা যদি কোনো সলিউশনের ক্ষেত্রে আমরা লিখতে পারি কি মোল পার লিটার ইনভার্স বাই সেকেন্ড ইনভার্স। তাহলে আজকে তোমাদের যেগুলো করিয়েছি তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করবে। আজকে তোমাদের এই চ্যাপ্টারে যেগুলো করালাম তোমরা কিন্তু এগুলো ভালো করে পড়বে এবং হচ্ছে এগুলো প্র্যাকটিস করবে, খাতায় লিখে লিখে তোমরা প্র্যাকটিস করবে। আমি যেমন একটা উদাহরণ লিখেছি A+3B = 2C, তোমরা নিজেরা চেষ্টা করবে বিভিন্ন সহগ বা স্টয়চিওমেট্রিকটা চেঞ্জ করবে। 2A+4B = বা 2A+3B = 5C বা এরকম বিভিন্ন তোমরা নিজেরা খাতায় সেগুলো লিখবে এবং লিখে তোমরা নিজেরা তার রিঅ্যাকশান রেটগুলো করার চেষ্টা করবে। আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও। হ্যাভ আ নাইস।